ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পর্ষদের টেস্ট পেপারের ৩১৫ নম্বর পৃষ্ঠায় জীবনবিজ্ঞান বিষয়ের সমস্ত সমাধান অর্থাৎ বিভাগ ক, খ, গ, ঘ সমস্ত বিভাগের উত্তর নিয়ে চলে এসেছি। চলো একে একে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে যে র্যানভিয়ারের পর্ব দেখা যায় কিছু কিছু নিউরনের অ্যাকশনে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? এটা হয়ে যাবে গয়েরটা। সুষুম্না কাণ্ডের শ্বেত বস্তু ও ধূসর বস্তুকে ঘিরে রাখে। ১.৩ বলছে নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও। উত্তর হয়ে যাবে কয়েকটা। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ রাখে। ১.৪ কি বলছে? ডান দিক বাম দিক মেলাতে বলছে, ডান দিক বাম দিক মেলালে ২ আর ৪-এর সঙ্গে প্রপারলি মিলে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি। ১.৫ কাদের একত্রে বাইভ্যালেন্ট বলা হয়? দুটো ক্রোমাটিড আর দুটো সেন্ট্রোমিয়ার, এইটা একসাথে। ১.৬ দেখো ইতর পরকযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সেটাকে শনাক্ত করতে বলেছে। এটা গয়ের অপশানটা হয়ে যাবে, প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখে। আচ্ছা, ১.৭ দেখো কি বলছে? বলছে যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোনটিকে মেন্ডেল প্রচ্ছন্ন হিসাবে নির্বাচন করেছে? হলুদ বর্ণের শুঁটি ও কুঞ্চিত বীজ। ১.৮ কি বলছে? বলছে যে নিচের কোনটি মানুষের মধ্যে দেখা যায় এবং এমন একটি স্বাভাবিক বংশগত বৈশিষ্ট্য যা একজোড়া অটোজোমীয় প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হয়ে যাবে ক, সংযুক্ত কানের লতি। ১.৯ কি বলছে? বলছে যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত হোমোজাইগাস প্রকট ও হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হলো ১:১। পরের দাগে আসছে ১.১০-এ। ১.১০-এ কি বলছে? যে ডারউইনের মতবাদ নিচের কোনটি ব্যাখ্যা দিতে পারেনি? সেটা হবে প্রকরণের উৎস। ১.১১ ভ্রূণের বৃদ্ধির সঠিক ক্রম হবে গয়েরটা, জাইগোট, তারপর মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গ্যাস্টুলা, তার থেকে ভ্রূণ। ১.১২ কোনটি পায়রার বায়ুথলি তাৎপর্য নয় তা নির্ধারণ করতে বলেছে? গয়েরটা হবে দ্বিশ্বসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। ১.১৩-তে কি বলছে? ১.১৩-তে বলছে যে ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়। এর সঠিক কারণটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশান। ১.১৪ বলছে যে এদের মধ্যে কোনগুলো হচ্ছে জাতীয় উদ্যান, কোনগুলো অভয়ারণ্য, কোনগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে সব কটা দুটো দুটো করে রয়েছে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে নিচের কোন জোড়াটি সঠিক সেটা স্থির করতে বলেছে। সুন্দাল্যান্ড, এটা হবে র্যাফলেসিয়া। আচ্ছা, এবার ডান দিক বাম দিক মেলাতে বলেছে তোমাদের এখানে। প্রথম প্রশ্ন বলছে যে ২.১-এ বলছে যে নিউরো হিউমার হয়ে যাবে ক্ষয়েরটা, সাইন্যাপস। ২.২ সমস্ত ক্রোমোজোম জোড় বাঁধার পদ্ধতি হবে কি? ওটা হবে ঘয়ের অপশান, সাইন্যাপসিস। আচ্ছা, ২.৩ হিমোফিলিয়া হয়ে যাবে কয়েরটা, এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ২.৪ মাইক্রোপ্রোভোকেশন হয়ে যাবে চয়েরটা, এমব্রয়েড। ২.৫-এরটা অটোজনি রিপিটস ফাইলোজনি, এটা হয়ে যাবে গয়েরটা, হেকেল বলেছিল। ২.৬ ধমনীর রক্তচাপ বৃদ্ধি, উঁয়ারটা শব্দ দূষণের কারণে হয়। ২.৭-এরটা কি বলছে? যে ক্রোমোজোমের ড্যাশ অংশ নিউক্লিয়াসের গঠনে সাহায্য করে, এটা হবে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বা নর। ২.৮-এ কি বলছে? ড্যাশ উদ্ভিদে ফটোনেস্টিক চলন দেখা যায়, এটা হবে সূর্যমুখী, হবে পদ্ম হবে। ২.৯ দেখো হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়া কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় রোগটার লক্ষণগুলো প্রকাশ পাবে। ২.১০-এ আসছে। ২.১০-এ কি বলছে? বলছে যে জৈব ও অজৈব সারের পচনের ফলে বায়ুদূষক গ্রিনহাউস গ্যাস মিথেন উৎপন্ন হবে। ২.১১ নারকেলের উদ্ভিদে স্ট্যামিনোড হলো নিষ্ক্রিয় অঙ্গ। ২.১২ যে সমস্ত পরিবেশগত অধিবিষ মানবদেহে ক্যান্সারের সৃষ্টি করতে সক্ষম তাদের বলা হয় কার্সিনোজেন। ২.১৩ বৈসাদৃশ্যটা বেছে নিতে বলেছে। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস আর পন্স, এদের মধ্যে বিসদৃশটা হয়ে যাবে পন্স। কেন বিসদৃশ পন্স হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ২.১৪-তে কি বলছে? যে নিউরোগ্লিয়ার একটি কাজ লেখো,
এটা হয়ে যাবে নিউরনকে পুষ্টি সরবরাহ করে। 2.15 কি বলছে? বলছে যে নিজের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় সম্পর্কটা লিখতে হবে। বলছে যে ডিম্বাণু আর সহকারী কোষ যদি গর্ভযন্ত্রের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে নির্ণীত নিউক্লিয়াস ও পুংগ্যামেট এটা শস্য নিউক্লিয়াসের সঙ্গে সম্পর্কিত। 2.16 আসছি। 2.16তে কি বলছে? যে বড় হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, আর ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই গ্যামেটগুলি কোন জিনোটাইপ থেকে উৎপন্ন হয়? বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই থেকে উৎপন্ন হয়ে যাবে। এক সংকর জনন আর দ্বিসংকর জনন টেস্ট কোষের অনুপাত এটা হবে 1:1টা হবে এক সংকরে, আর দ্বিসংকরে সবকটা 1:1:1:1 অনুপাতে থাকবে। পরবর্তী প্রশ্নে আসছি। 2.18 2.18 কি বলছে? যে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রে ফলাফল থেকে কোন সূত্রে আসা যাচ্ছে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 2.19 কি বলছে? নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি 3টি বিষয়ের ওপর অন্তর্গত সেটাকে খুঁজে বার করতে বলছে। এটা হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। 2.20তে কি বলছে? যে সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে তার নাম হচ্ছে IUCN। 2.21 আসছি। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটা ভুল উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? যে এক অণু পেন্টোজ শর্করা ও এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে এক অণু নিউক্লিওসাইড গঠিত হয়, সত্য হবে? এই প্রশ্ন 2.23-এর এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদের বইয়েতে ভুল দেওয়া রয়েছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ঠিক করে নিতে হবে। আইরিশ তারারন্ধ্রের সংকোচন ও প্রসারণকে নিয়ন্ত্রণ করে, এটা সত্য হবে। বই তোমাদের কিন্তু মিথ্যা বলেছে। 2.24 আসছি। কুয়াশার ভেটের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড ছিল তা হলো ডিএনএ। 2.25 আসছি। জল দূষণের ফলে মানুষের টাইফয়েড রোগ আক্রান্ত হয়, একদমই। 2.26 আসছে। সেন্সারি নিউরন স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ু থেকে কারকে প্রেরণ করে, এটা মিথ্যা হবে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা আশা করছি ভালো লাগছে তোমাদের, সেই জন্য এতক্ষণ তোমরা দেখে চলেছো। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, এই রকম ভিডিও পেতে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে হবে না। এত কম সাবস্ক্রাইবার থাকলে তো হয় না, আরও ধীরে ধীরে বাড়াতে হবে, তোমাদেরই বাড়াতে হবে, নাহলে কীভাবে সম্ভব? ওকে, আচ্ছা, বিভাগ গয়ে আসছি আমি। বিভাগ গয়ের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি টাইপিং ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করেছি। মানবদেহে জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচের ভূমিকা। জিটিএইচের ভূমিকা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এবং স্ত্রীদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা পয়েন্ট করে নিয়ে এসেছি। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? যে জিববেরেলিন হরমোনের প্রভাবে কীভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় আর পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে সেটাকে দিতে বলেছে। আচ্ছা দেখো, এটা একদম পাশে চলে এসছে। বীজের অঙ্কুরোদ্গম কীভাবে ঘটায় সেটা এখানে লেখা রয়েছে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কীভাবে ঘটায় সেটা লেখা রয়েছে। পরবর্তী দাগে আসছি। যে কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না। এরকম সমস্যার কারণ কি আর এর প্রতিকার কি হতে পারে সেটাকে লিখতে বলেছে। এটাকে এই যে রোগটাকে সেটাকে বলা হয় দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। এর কারণ আর প্রতিকার দুটোই লেখা রয়েছে, যে উত্তর লেন্স ব্যবহার করে এই রোগটাকে সারানো বলছি, কমানো যেতেই পারে। পরবর্তী প্রশ্নে আসছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? গমনের চালিকা শক্তি হলো প্রজননের কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে এটা ব্যাখ্যা করতে বলেছে। এখানে একটা সামুদ্রিক জীব দিয়েছি আমি হচ্ছে ইলিশ মাছ, আর একটা হচ্ছে সামুদ্রিক কচ্ছপ। এই দুটো লিখলেই হয়ে যাবে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আসছি আমি। পরবর্তী প্রশ্নে পার্থক্যটা তোমাদের টেক্সট বুকে রয়েছে, পার্থক্যটা তোমরা সেখান থেকে করলে বেটার ফিল হবে। ওকে, এটা আমি তো দিয়েছি, টেক্সট বুক থেকেও যদি দিয়েছি তোমরা তোমাদের টেক্সট বুক থেকে করবে। পরবর্তী প্রশ্নে আসছি। যে উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলেছে। উদাহরণ এখানে রেখেছি আমি স্পাইরোগাইটার উদাহরণ রেখেছি। আচ্ছা, এটার হচ্ছে প্রক্রিয়াটা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, ওর সঙ্গে আমি গুরুত্বটাকেও জুড়ে দিয়েছি। পরবর্তী প্রশ্নে আসছি। যে শব্দচিত্রের সাহায্যে সপুষ্পক উদ্ভিদদের যৌন জনন পদ্ধতিটা দেখাতে বলেছে।
সুন্দরভাবে তোমাদের টেক্সট বুকে রয়েছে, সেখান থেকে এই জিনিসটা কপি কর, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আসছি, যে থ্যালাসেমিয়ার লক্ষণ বা উপসর্গগুলো লিখতে বলেছে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ বা উপসর্গ 4খানা পয়েন্ট দিয়েছি। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, তারপরে আসছে যকৃত ক্রিয়ার বৃদ্ধি, অস্থির বিকৃতি ও দুর্বলতা, আর বৃদ্ধি ব্যাহত হওয়া। এই 4টে পয়েন্টই যথেষ্ট। পরবর্তী প্রশ্নে আসছি, মটর ফুল উভয়লিঙ্গ হওয়া ও স্বপরাগী হওয়ায় মেন্ডেল কী কী সুবিধা পেয়েছিল? এখানে আমি 3টে পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করেছি। বিশুদ্ধতা বজায় রাখা, নিয়ন্ত্রিত সংকরায়ন, নিশ্চিত জনন। এই 3টে পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করেছি, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আসছি আমি। পরবর্তী প্রশ্ন বলছে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান, ক্রিস ক্রসের সাহায্যে দেখাতে বলেছে। এটা খুব সুন্দরভাবে সাঁতরা পাবলিকেশনের বই থেকে তোলা হয়েছে। ওকে, তোমরা প্রয়োজনে এটা স্ক্রিনশট নিয়ে নাও। যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকো, অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, শিল্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে, এটাকে ব্যাখ্যা করতে বলেছে। এখানে প্রথম পয়েন্টে রেখেছি উই পোকাকে কিভাবে শিকার করছে, তার পরের পয়েন্টে রেখেছি বাদামটাকে কিভাবে ভাঙছে, আর ভেষজ ওষুধের ব্যবহার, যে এই যে হচ্ছে অ্যাসপিলা, এই উদ্ভিদটা ব্যবহার করে ওরা। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতি মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছকে ছাড়া হলো, বেঁচে থাকতে গেলে তাদেরকে পরিবেশের সঙ্গে কী কী জীবন সংগ্রাম করতে হবে সেটাকে লিখতে বলেছে। আচ্ছা, এখানে হচ্ছে 3টে সংগ্রাম করতে হবে, একটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, আর একটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, আর একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। এই 3টে পয়েন্টকে তোমাদের না লিখলে কিন্তু নম্বরটা তোমরা পাবে না। পরবর্তী প্রশ্নে আমি আসছি, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম লিখতে বলেছে। এখানে হচ্ছে পূর্বপুরুষের 4টে দেওয়া হয়েছে, আর আধুনিক ঘোড়া ইকুয়াসটা আমি রাখিনি, যেহেতু এখানে প্রাচীন বলেছে সেই জন্য এই 4টে দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী সমস্যা ঘটতে পারে? প্রথম পয়েন্টে বলছে যে ইউটিফিকেশন হবে, বেড়ে যাবে, আর বিশ্ব উষ্ণায়ন হবে, আর এবং অম্লবৃষ্টিও শুরু হয়ে যাবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আমি আসছি, চেষ্টা করব ভিডিওটা 20 মিনিটের মধ্যে কমপ্লিট করার, সেই জন্যই কিন্তু এত তাড়াতাড়ি ভিডিওগুলোতে আমি কথা বলছি বা স্ক্রল করে যাচ্ছি। তোমাদের কাছে এখন সময়ের মূল্য প্রচুর, সেই জন্যই, আর অন্য কোনো কারণ নেই। পরবর্তী প্রশ্ন আসছি, যে ক্রমাগত জলাভূমি ধ্বংস কৃষি পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশে কী কী পরিণাম হতে পারে সেটা লিখতে বলেছে। 1, জলসংকট ও বন্যার সৃষ্টি হবে, জীববৈচিত্র্য হ্রাস ও খাদ্য সংকট দেখা দেবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই 3টে পয়েন্টের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী প্রশ্নে আমি আসছি, যে দেশের অনেক সংরক্ষিত এলাকায় বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা উচিত, এর উক্তির পিছনে কি তোমার সুচিন্তিত মতামত দিতে বলেছে। এখানে 3টে পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করেছি, গবেষণা ও শিক্ষা, মানুষ ও প্রাকৃতিক সহাবস্থান, সামগ্রিক বাস্তুতন্ত্রের সংরক্ষণ। এই 3টে পয়েন্টের মাধ্যমে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে, প্রয়োজনে স্ক্রিনশট তুলতে ভুলবে না। পরবর্তী প্রশ্নে আমি আসছি, মানব সভ্যতার বিকাশে প্রদত্ত 2টি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। একটা হচ্ছে খাদ্য উৎপাদন, আর একটা হচ্ছে ড্রাগ ও ওষুধ উৎপাদন। এটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে, সেখান থেকেও নিতে পারো, যদিও আমি এগুলো সব সহায়িকা বই থেকে নিয়েছি। পরবর্তী প্রশ্নে আমি আসছি, পরবর্তী প্রশ্ন কি বলছে, বিভাগ ঘ। আচ্ছা, বিভাগ গ সম্পূর্ণটা কমপ্লিট হলো। এবার আমি আসছি বিভাগ ঘয়ে। এই প্রশ্নটা বলছে যে স্নায়ুকোষের একটা বিজ্ঞানসম্মত চিত্র। এটা তোমাদের টেক্সট বুকে থাকলেও এটা সাঁতরা পাবলিকেশনে সহায়িকা বই কিন্তু খুব সুন্দর রয়েছে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এই ছবিটা কিন্তু সত্যি এই বইটাতে খুব ভালো আছে টেক্সট বুকের থেকেও। পরবর্তী প্রশ্নে আমি আসছি, পরবর্তী প্রশ্ন কি বলছে, যে একটা হচ্ছে ক্রোমোজোমের হচ্ছে ছবি দিতে বলেছে, যেখানে প্রতিটা পয়েন্ট দাগাতে বলেছে। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারো, এটা টেক্সট বুকেও রয়েছে। পরবর্তী প্রশ্ন আসছে, যে ফানের জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, আর মিওসিসের বিভাজনের ক্ষেত্রে 2টো বিষয় ব্যাখ্যা করতে বলেছে। প্রথমে ফানের জনুক্রম, এটা তোমাদের তো টেক্সটে রয়েছে, প্রয়োজনে স্ক্রিনশট নিতেই পারো। পরবর্তী প্রশ্নে আমি আসছি,
যে মিয়োসিস কোষ বিভাজনের প্রেক্ষিতে হচ্ছে দুটো পয়েন্ট, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা আর জীবের মধ্যে প্রকরণে বা বৈচিত্র্যের সৃষ্টি, এই দুটো পয়েন্ট দিতে হবে। ওকে, প্রয়োজনে স্ক্রিনশট নিতে ভুলো না। পরবর্তী প্রশ্নে আমি আসছি, ওর অথবা প্রশ্নে, যে নিউক্লিয় বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে যে পরিবর্তন হয় সেগুলোকে লিপিবদ্ধ করতে বলেছে। প্রথমে হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে, তারপর কি হবে, মেরু অভিমুখীকরণ চলন হবে, তারপর কি হবে, আকৃতির পরিবর্তন হবে, যেখানে বিভিন্ন আকার দেখা দেবে, যেখানে এল আকৃতি, ভি আকৃতি, জে আকৃতি, প্রত্যেকটা নাম আছে আই আকৃতি, প্রত্যেকটা ঘটনা ঘটতে থাকবে। পরবর্তী প্রশ্নে আসছি আমি, ওর সাথেই ছিল যে উদ্ভিদ ও প্রাণী মাইটোসিসের মধ্যে পার্থক্য, যে দুখানা পয়েন্ট ওরাই বলে দিয়েছিল যে এই পয়েন্ট দুটোর ভিত্তিতে ব্যাখ্যা করতে বা লিখতে, এই দুটো পয়েন্টের মাধ্যমে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে যে মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার, এই দুটো বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেলিভ যে দ্বিসংকর জনন পরীক্ষা করেছিল তার F2 জনুতে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। এটা খুব সুন্দর রয়েছে সাঁতরা পাবলিকেশনের সহায়িকা বইটাতে, সেখান থেকে আমি নিয়েছি। তোমরা প্রয়োজনে ধীরে 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 স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা, এত দূর পর্যন্ত লিখলেই তোমাদের চলবে ও সিদ্ধান্ত পর্যন্ত। পরবর্তী প্রশ্নে আমি আসছি, ওর সাথেই ছিল। আচ্ছা, ওর অথবা প্রশ্ন বলছে যে কিছু কিছু সংকর জননের ক্ষেত্রে F2 ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কীভাবে মেন্ডেলিভের বংশগতি সংক্রান্ত সূত্র, প্রথম সূত্রের বিচ্যুতি নির্দেশ করে, সেটা উদাহরণের সাহায্যে দেখাতে বলেছে। ওর আর একটা প্রশ্ন ছিল যে বাবা ও মা উভয় থ্যালাসেমিয়া জিন বাহক, এক্ষেত্রে সন্তানদের কত শতাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও ক্রসের মাধ্যমে দেখাতে বলেছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সন্ধ্যামালতী ফুলের মাধ্যমে দেখানো হয়েছে। ঠিক, এটা তো তোমরা জানোই সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে। আচ্ছা, ওর পরবর্তী প্রশ্নটা ছিল দুজনেই যদি হচ্ছে আক্রান্ত হন তাহলে কি ঘটবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে একটা মৌচাকে কোনো শ্রমিক মাছি এবং অন্য একটা মাছিদের খাদ্যের উৎসের সন্ধান কিভাবে যা দিয়ে দেবে, সেটা এখানে ব্যাখ্যা করতে বলেছে। এটা তো তোমাদের টেক্সট বুকে রয়েছে, প্রয়োজনে সেখান থেকে করতে পারো অথবা আমার এখান থেকেও নিতে পারো। আর ওর সঙ্গে সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রচিত করে সেটাও দিতে বলেছে, এটা তোমাদের টেক্সটে রয়েছে, সুন্দর করে দিয়ে দিতে পারো অতিরিক্ত লবণ মোচন। ওর সঙ্গে যে অথবা যে প্রশ্নটা রয়েছে, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের গোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কী তথ্য জানা যায়, এটাও তোমাদের টেক্সটে রয়েছে, তবু আমি নিয়ে এসেছি কারণ সমস্ত উত্তর দেব এটা প্রমিস করেছিলাম। পরবর্তী প্রশ্ন কি বলছে, একটা রুই মাছ কিভাবে জলের উপর ভেসে ওঠে বা জলে ডুবে যায়, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের টেক্সট থেকে নিইনি, এটা আমি সুন্দর করে অন্যভাবে সাজিয়েছি যেন 2-এ 2 পাওয়া যায়। ওকে, 2-এ 2 পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন কি বলছে, সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা, 3টে পয়েন্টই দিয়ে দিয়েছে, ব্যাখ্যা করতে বলেছে। এর সাথে 2টি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্যের হটস্পট ঘোষণা করতে চাইলে কি কি শর্ত দিতে হবে, এই উত্তরগুলো কিন্তু তোমাদের টেক্সটে রয়েছে, সেখান থেকেই নেওয়া হয়েছে, তোমরা টেক্সটটাকে দেখে পড়ে নেবে। ওকে, নগরায়নের জন্য সমস্ত পয়েন্ট কিন্তু তোমাদের টেক্সট থেকেই তোলা হয়েছে। আচ্ছা, আমি যে বইটা থেকে তুলেছি সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই থেকে সমস্ত উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখলে এই উত্তরটাও শেষ হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে আসছি আমি, শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করতে, এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে নাইট্রোজেন চক্র শব্দচিত্রের মাধ্যমে, এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের সহায়িকা বই। পরবর্তী প্রশ্নে আমি আসছি, জেএফএম এর হচ্ছে ভূমিকাটা খুব সুন্দরভাবে দেওয়া ছিল ওই বইয়ে, সেখান থেকেই নেওয়া হয়েছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আসছি আমি, 4.6, জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিম্নলিখিত কারণগুলো ব্যাখ্যা করতে বলেছে। চোরাশিকার আর বহিরাগত প্রজাতির আগমন, দূষণ, এই পয়েন্টগুলো চোরাশিকার উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। তারপর বহিরাগত প্রজাতির আগমন, এটাও উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। দূষণ, এটাও উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরবর্তী প্রশ্নে আমি আসছি, শীতকালে শিশু ও বয়স্কদের কী কী শ্বাসজনিত সমস্যা হয়, প্রথম সমস্যাটা হচ্ছে বলবো অ্যাজমা বা হাঁপানি, আর একটা হচ্ছে ব্রঙ্কাইটিস, তাদের উপসর্গগুলো দেয়া রয়েছে। আজকে শেষ প্রশ্ন,
অথবা কি বলছে মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয় সেটা তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাতে বলেছে। আর আরেকটা বলছে যে প্রদত্ত বন্যপ্রাণী দুটি বিপন্নতার দুটো কারণ। আচ্ছা, মিষ্টি জল দূষণের প্রথম কারণ হচ্ছে গৃহস্থলীর বর্জ্য, যার মাধ্যমে দূষণ ঘটছে। কৃষিকার্যের প্রভাব, ইউটিফিকেশন তো মেন কারণ। আর শিল্পজাত বর্জ্য 4 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে যে গবাদি পশু স্নান ও কাপড় কাচা। এই কটা পয়েন্ট লিখলে কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা হয়ে যায়। ওকে, পরবর্তী প্রশ্নের ওই প্রশ্নেরই পরবর্তী পোর্শনে আমি আসছি যে রেড পান্ডা আর হচ্ছে কুমির হচ্ছে তাদের যে বিপন্নতার কারণ। রেড পান্ডার কারণ হচ্ছে বাসস্থান ধ্বংস আর চোরা শিকার, আর কুমিরের কারণ হচ্ছে যে চামড়ার জন্য শিকার করে ফেলছে মানুষ, আর জল দূষণের কারণে হচ্ছে মৎস্যজীবীদের জালের ব্যবহারের কারণে অতিরিক্ত কুমিরগুলো মারা যাচ্ছে। এই হলো আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে এখানে আমি তোমাদের ভিডিওটা আমি শেষ করছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর কোন পেজের ভিডিও তোমরা আগে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলো, গুড বাই।